আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি গত মাসের 15 তারিখ থেকে যে ক্লাস টেস্ট পরীক্ষা তোমাদের শুরু হয়েছিল অনলাইনের মাধ্যমে, সেই পরীক্ষাগুলো অলরেডি শেষ হয়েছে। আজ থেকে তোমাদের ধারাবাহিকভাবে আবার ক্লাস শুরু হওয়ার কথা। আজকে আমাদের পরীক্ষার পরবর্তীতে প্রথম ক্লাস। তোমরা যে পরীক্ষা দিয়েছো সেখানে পরীক্ষাতে আমরা 30 মার্কের কোশ্চেন করেছিলাম, অর্থাৎ 3টি সেট ছিল, তার মধ্যে তোমাদের 2টি সেট অ্যান্সার করতে হয়েছে। এবং তোমরা জানো যে পরীক্ষায় কোনো এমসিকিউ ছিল না। তারপর কর্তৃপক্ষ একটা সিস্টেম করেছেন, সেটি হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক যারা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি একটা সিস্টেম করেছেন, সেটি হচ্ছে তোমাদের যে 20 মার্কের আমরা পরীক্ষা নিয়েছি, এই 20 মার্কের মধ্যে তোমরা যে মার্কস পাবা সেই মার্কসকে 50-50 করে এমসিকিউ এবং সিকিউ হিসেবে ভাগ করা হবে। অর্থাৎ কেউ যদি 16 পেয়ে থাকো 20-এর মধ্যে, দেখা গেল তাদের 8 এবং 8, অর্থাৎ এমসিকিউ 8 এবং সিকিউ 8 এভাবে ভাগ করা হবে, ভাগ করে মার্কস দেওয়া হবে। যা হোক, তাহলে এখন যেহেতু আমাদের সিলেবাসে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের প্রথম থেকে পিকেসি এর গাণিতিক সমস্যা পর্যন্ত, রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের প্রথম থেকে শুরু করে বাফার দ্রবণ পর্যন্ত সিলেবাস তোমাদের পরীক্ষায় ছিল। পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছো। যদি খুব ফেয়ার ভাবে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে মনে হয় আমি যতগুলো খাতা দেখেছি তার মধ্যে মোটামুটি বোঝা গিয়েছে যে তোমরা মোটামুটি বুঝেছো আর কি, চেষ্টা করেছো ভালো করার জন্য। যা হোক, তারপরও কিছু কিছু কোশ্চেন দেখেছি যে তোমাদের অ্যান্সারটা অনেকেই ভুল করেছো, আবার কিছু কিছু অ্যান্সার খুব সুন্দর তোমরা লিখেছো। আমার কাছে যে খাতাগুলো ছিল, যেমন ফার্স্ট পেপারের খাতা কিন্তু আমার কাছে 51 থেকে শুরু করে 151 থেকে শুরু করে 150 পর্যন্ত, মেবি 051 থেকে শুরু করে 150 পর্যন্ত এই রোলের খাতাগুলো, 150 কি 49 পর্যন্ত এই রোলের খাতাগুলো আমার কাছে এসেছে আর কি। আমি খাতাগুলো চেক করে যেটা দেখেছি যে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব ভালো লিখেছো। যেমন লা শাতেলিয়া নীতির আলোকে যে ব্যাখ্যা ছিল একটা টপিকসে, একটা মুখোমুখি বিক্রিয়া দেওয়া ছিল, সেই বিক্রিয়ার ক্ষেত্রে লা শাতেলিয়া নীতির আলোকে তাপমাত্রা এবং চাপের প্রভাব তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছিলাম। তোমরা অনেকেই খুব সুন্দর লিখেছো। বেশিরভাগ ক্ষেত্রে ভুল করেছো যে টপিকসটি, সেটি ছিল কেপি এর যে মান নির্ণয়, একটা ম্যাথ ছিল কেপি এর মান নির্ণয়, সেই ম্যাথটা তোমরা বেশিরভাগই ভুল করেছো। যাই হোক, আজকে আমরা এই যে বিগত দিনে যে অনার্স রসায়ন প্রথম পত্রের যে পরীক্ষা হলো, সেই পরীক্ষা যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের সলভ আমি তোমাদের আজকে করে দিব। এরপর থেকে আগামী দিন থেকে আমরা যে অংশ থেকে বাকি আছে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের, অর্থাৎ বাফার ক্ষমতার যে বা বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল, সেই টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান, অর্থাৎ সিটি পরীক্ষায় আমরা ফার্স্ট পেপারে যে প্রশ্ন দিয়েছিলাম রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের 3টি সৃজনশীল ছিল, সেই 3টি সৃজনশীল আমি তোমাদের আজকে সমাধান করে দিব, বা কিভাবে লেখা উচিত ছিল সেগুলো তোমাদের আমি আলোচনা করব। ওকে, প্রথমে আসা যাক। কোশ্চেনটি এমন ছিল, প্রথম যে সৃজনশীলটি, গ্যাসীয় অবস্থায় নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের বিযোজন বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন কেলভিন তাপমাত্রায় হার ধ্রুবক কে নির্ণয় করা হলো। প্রাপ্ত ডাটা থেকে লগ কে বনাম ইনভার্স লেখচিত্র অঙ্কন করলে নিম্ন লেখচিত্রটি পাওয়া যায়। অর্থাৎ নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের যে বিযোজন আছে, সেই বিযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন তাপমাত্রায় যে বিক্রিয়াটির ক্ষেত্রে হার ধ্রুবক পাওয়া যাবে, সেই হার ধ্রুবকের লগারিদমিক ফাংশন আকারে ওয়াই অক্ষে বসানো হয়েছে এবং এক্স অক্ষে বসানো হয়েছে তাপমাত্রার বিপরীত মানকে, অর্থাৎ ইনভার্স মানকে, 1/3 মান আমরা এক্স অক্ষে বসিয়েছি। বসে
যে সরলরেখাটি পাওয়া গিয়েছে নিম্নমুখী, সেই সরলরেখার ঢাল ছিল এমন। ওকে, তো এই সৃজনশীলের আলোকে কোশ্চেন কি কি ছিল? এক নম্বর কোশ্চেন ছিল সবুজ রসায়ন কাকে বলে। তোমরা অনেক সুন্দর লিখেছো এটা, এটাতে কোনো সমস্যা নেই। বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখো। এখানে অনেকেই ভালো লিখেছো, 2টি করে পার্থক্য বা ম্যাক্সিমাম 3টি বা অনেকে দেখি 4টি পার্থক্য দিয়েছো। তো একটি পার্থক্য এমন ছিল যে বিক্রিয়ার হার তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, পাশাপাশি লিখেছো বিক্রিয়ার হার ধ্রুবকও তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, এমন কথা লিখেছো। তো আমার মনে হয় যে এ ধরনের পার্থক্য থাকলে বিপরীত যেটা, পরস্পরের মধ্যে যে বিপরীত যে সম্পর্ক সেটা লেখা উচিত। সিমিলারিটিস থাকলে ওটা উল্লেখ না করাই ভালো। যদি বলা হয় তুলনা করো, এখানে বলা হতো বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে তুলনা করো, সেক্ষেত্রে তোমরা সাদৃশ্যতাও লিখতে পারতো বা বৈসাদৃশ্য লিখতে পারতো, লিখতে হতো আর কি। কিন্তু পার্থক্য যেহেতু বলা হয়েছে, তাহলে অবশ্যই বিক্রিয়া হার হার এবং বিক্রিয়া হার ধ্রুবকের মধ্যে যে ডিসিমিলারিটিস যেটা বা বৈসাদৃশ্য যেটি, ভিন্নতা যেটি, সেই বিষয়গুলো উল্লেখ করা উচিত ছিল। যাই হোক, এরপর থেকে যদি কখনো পার্থক্য আসে তাহলে অবশ্যই ওই দুটি বিষয়ের মধ্যে যদি ভিন্নতা যেটা থাকবে, যে বিষয়গুলো, সেগুলো উল্লেখ করতে হবে। যেমন বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভর করে না। এই যে পার্থক্য, এই ধরনের এই কোশ্চেনগুলো মানে অপশনগুলো থাকা উচিত ছিল। তারপর বিক্রিয়া হারের একক মোল পার লিটার পার সেকেন্ড বা পার মোল পার মোলার পার সেকেন্ড, এরকম। আর বিক্রিয়া হার ধ্রুবকের একক সাধারণত বিক্রিয়া ক্রমের উপর নির্ভর করে। এইসব কথাগুলো বলা উচিত ছিল। যা হোক, গ নাম্বার যেটি কোশ্চেন ছিল যে বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি গণনা করো, ই এর মান গণনা করতে বলা হয়েছে। যেহেতু এখানে ঢালের মান দেয়া আছে লগ এবং 1/t, আমরা কিন্তু আরহেনিয়াসের সমীকরণ যেটি জানি তাপমাত্রার সাথে সম্পর্কিত, সেখানে কিন্তু সমীকরণটি এমন যে লগ কে সমান ইএ ভাগ 2.303 আর ই। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, লগ কে সমান প্লাস ধ্রুবক আছে, প্লাস ধ্রুবক রাখতে পারো, ধ্রুবক একটা কনস্ট্যান্ট সি ধরলাম, ধ্রুবক। এটাকে যদি এভাবে লেখা যায়, এ ভাগ 2.303 আর ইন্টু 1/t। তাহলে আমি কি করেছি, লগ কে এটা অক্ষ বরাবর বসিয়েছি, আর 1/t যেটি আছে এটাকে বসিয়েছি এক্স অক্ষ বরাবর। তাহলে সমীকরণটি কেমন, y সমান mx, y সমান mx সমীকরণের সাথে তুলনা করি, মানে এই পুরোটুকু হচ্ছে ঢাল, এই পুরোটুকু হচ্ছে ঢাল m, ঢালের মান দেয়া আছে। তাহলে আমাদের কি করতে হতো, তোমাদের বলতে হতো যে আমরা আরহেনিয়াসের সমীকরণ থেকে এই সম্পর্কটি জানি, তাহলে এই সম্পর্কের আলোকে আমরা লিখতে পারি ঢাল, সম্পর্কের আলোকে লিখতে পারি ঢাল সমান মাইনাস এ ভাগ 2.303 আর ইকুয়াল টু মাইনাস এই যে মানটি দেওয়া আছে, এই মানটি লিখতে হবে। অর্থাৎ আগে উল্লেখ করতে হবে যে আরহেনিয়াসের সমীকরণ তাপমাত্রার সঙ্গে বিক্রিয়ার হার ধ্রুবকের সম্পর্ক অনুসারে বা আরহেনিয়াসের সম্পর্ক থেকে আমরা জানি এই সমীকরণটি লিখতে হবে, এই সমীকরণটি। তারপর বলতে হবে যে এই সমীকরণের আলোকে আমরা ঢাল সমান জানি, ঢাল সমান মাইনাস এ ভাগ 2.303 আর, তারপর এই মানটি লিখতে হবে। লিখে আমরা এখান থেকে সক্রিয়ণ শক্তি মানটা বের করতে হবে, ই এর মানটা বের করতে হবে। ই এর মান তোমাদের অনেকেই ঠিক হয়েছে, ভুল করনি তোমরা। ই এর মানটা জুল পার মোল এককেও রাখতে পারো বা কিলো জুল পার মোল এককেও রাখতে পারো, যেভাবে রাখতে পারো, সমস্যা নেই, কিন্তু একক কিন্তু উল্লেখ করতে হবে। ওকে, এরপর কি ছিল, যে লগ কে সমান
সরি 300 কেলভিন ও 310 কেলভিন তাপমাত্রায় উদ্দীপকের বিক্রিয়াটি ক্ষেত্রে বিক্রিয়া হার ধ্রুবকের তুলনা করো। অর্থাৎ দুটি ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়া হার ধ্রুবকের মান যেটি হবে সেটা তুলনা করতে হবে। তোমরা এটা অনেকেই খুব ভালোভাবে করেছো। সম্পর্কটা কি ছিল, যে লগ K2 ভাগ K1 ভিন্ন তাপমাত্রার জন্য যা আরএনএস সমীকরণ সেটি ছিল এমন, log K2 ভাগ K1 ইকুয়াল টু EA ভাগ 2.303 R ইন্টু T2 মাইনাস T1 ভাগ T1। এই যে সম্পর্কটি আছে দুটি ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ আরহেনিয়াসের, এখানে আমরা গ নাম্বার সমীকরণ থেকে আমরা সক্রিয়ণ শক্তি মানটি জানি। তাপমাত্রা দুটির মান কেলভিন এককে দেওয়াই আছে, কেলভিন এককে কনভার্ট করতে হচ্ছে না। যদি সেন্টিগ্রেড স্কেলে থাকতো তাহলে কেলভিন এককে কনভার্ট করে নিতে হতো, কারণ এখানে ক্যাপিটাল টি বলতে কিন্তু কেলভিন এককে তাপমাত্রা বোঝাচ্ছে বা পরম তাপমাত্রা বোঝাচ্ছে। তাহলে যেহেতু কেলভিন এককে আছে তাহলে 310 হচ্ছে টি2 এর মান, হচ্ছে 300 কেলভিন। মানগুলো আগে সাইডে লিখে নিতে হতো, যে এখানে T1 এর মান এত, T2 এর মান এত, E এর মান গ নম্বর প্রশ্ন থেকে প্রাপ্য, বা গ নম্বর প্রশ্ন উত্তর থেকে প্রাপ্য E এর মানটা লিখতে হতো, আর এর মানটা লিখতে হবে। লিখে তারপর এখানে মান বসিয়ে log K2 ভাগ K1 একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। সেখান থেকে K2 ভাগ K1 করে লগটাকে অপোজিট সাইডে নিয়ে এসে লগ ইনভার্স করতে হবে। লগ ইনভার্স করে যে মানটি এখানে পাবো সেই মানটি এখানে বড় মনে করে x মান পেয়েছি, তাহলে x বসিয়ে যেটা হবে তারপর K2 এর সঙ্গে K1 তুলনা এভাবে করতে হবে। তোমাদের এসেছিল মনে হয় 10.9, তাহলে 10.9 কি হবে, যে K2 সমান 10.9 ইন্টু K1, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক 300 কেলভিন তাপমাত্রার বিক্রিয়া হার ধ্রুবকের চেয়ে 310 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়া হার ধ্রুবকের মান 300 কেলভিন তাপমাত্রা বিক্রিয়া হার ধ্রুবকের মানের 10.9 গুণ। এভাবে পরবর্তীতে লিখতে হবে, এই মানটি বের করার পরে এভাবে উল্লেখ করতে হবে, কারণ তুলনা করতে বলা হয়েছে যে কার চেয়ে কোনটির মান বেশি হবে। ওকে, তাহলে এইভাবে এই ধরনের কোশ্চেন গুলো আসলে আমরা অ্যান্সার করব। ওকে, এরপর আসা যাক পরের যে সৃজনশীলটি ছিল এমন ছিল যে একই ধরনের বিক্রিয়া ছিল, সালফার ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়া, একটি বিক্রিয়ায় প্রভাবক ব্যবহার করা হয়েছে, একটি বিক্রিয়ায় প্রভাবক ব্যবহার করা হয়নি। যেমন বি বিক্রিয়া যেটি আছে এটাতে কিন্তু প্রভাবক ব্যবহার করা হয়েছে, বা এ কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু প্রভাবক ব্যবহার করা হয়নি, বি নাম্বারটির ক্ষেত্রে প্রভাবক ব্যবহার করা হয়েছে। ওকে, এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, বি নাম্বার বিক্রিয়ায় যে প্রভাবক ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু একটি সমসত্ব প্রভাবক, কারণ এটা ভৌত অবস্থা গ্যাসীয়, পাশাপাশি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়েরই ভৌত অবস্থা কিন্তু গ্যাসীয়, তাহলে এটি সমসত্ব অবস্থায় আছে। যাই হোক, তারপর এখানে কি বলা হয়েছে, প্রভাবক সহায়ক কি, যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে দেয়, যেসব রাসায়নিক পদার্থ তাদেরকে প্রভাবক সহায়ক বলা হয়। তারপর জৈব এনজাইমের বৈশিষ্ট্যগুলো সমূহ লিখো। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, এনজাইমের নির্দিষ্ট তাপমাত্রায় তাদের প্রভাবন ক্রিয়া করতে পারে, তাদের নির্দিষ্ট পিএইচে তাদের প্রভাবন ক্রিয়া করতে পারে, এনজাইমের একটি সক্রিয় স্থান আছে, এই ধরনের কিছু বৈশিষ্ট্য লিখতে হতো। যাই হোক, এটা তোমরা দেখি যে একজনও মনে হয় আমার কাছে যে খাতাগুলো এসেছে তোমরা একজনও মনে হয় এই কোশ্চেনটি অ্যান্সার করোনি। যাই হোক, হয়তোবা অন্যান্য স্যার বা ম্যামদের কাছে যে খাতাগুলো গিয়েছে সেগুলো হয়তোবা তোমরা অ্যান্সার করেছিলা। আমি বলছি কিভাবে এটা অ্যান্সার করতে হবে। ওকে, গ নাম্বার কোশ্চেনটি কি আছে, উদ্দীপকের বিক্রিয়া দুটি ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি লেখচিত্র উল্লেখপূর্বক প্রভাবকের গুরুত্ব আলোচনা করো। মানে এই দুটি বিক্রিয়ার ক্ষেত্রেই সক্রিয়ণ শক্তির লেখচিত্র উল্লেখ করতে হবে দুটি বিক্রিয়ার ক্ষেত্রে। তো সক্রিয়ণ শক্তির লেখচিত্রটা কেমন, লেখচিত্রটা এমন হয়, সক্রিয়ণ শক্তির ক্ষেত্রে কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার অবস্থা বোঝানোর জন্য এভাবে লেখচিত্র রাখতে হয়। এক্স অক্ষ হচ্ছে বিক্রিয়ার ধারা, রিয়াকশন বিক্রিয়া, এটাকে বলা যায় রিয়াকশন প্রোগ্রেস বা প্রোগ্রেস ইন রিয়াকশন বা বিক্রিয়া অগ্রগতি।
প্রোগ্রেস বলা হতে বা বিক্রিয়া অগ্রগতি বলা হয়, আর y অক্ষ বরাবর হচ্ছে শক্তি বসানো হয়, শক্তি। তোমরা জানো যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে হলে এক নির্দিষ্ট পরিমাণ শক্তি অতিক্রম করতে হয়। তাহলে বিক্রিয়ক কিন্তু বিক্রিয়ার শুরুতে থাকে, এখানে কিন্তু জিরো। তাহলে বিক্রিয়ার শুরুতে শুধুমাত্র বিক্রিয়ক আছে, অর্থাৎ রিয়াক্টেন্ট আছে, রিয়াক্টেন্ট। আর বিক্রিয়ার শেষের দিকে কি থাকে? উৎপাদ থাকে, অর্থাৎ প্রোডাক্ট। তাহলে সক্রিয়ণ শক্তি কি? বিক্রিয়ক হতে উৎপাদে পরিণত হতে। বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ শক্তি অতিক্রম করতে হয়, তাহলে এক নির্দিষ্ট পরিমাণ শক্তি অতিক্রম করে বিক্রিয়কগুলোকে উৎপাদে পরিণত হতে হয়। এই শক্তিটাকে বলা হয়, যেমন এই যে শক্তি পর্বত অতিক্রম করতে হচ্ছে, এই শক্তিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে যেহেতু এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোনো প্রভাবক নেই, অতএব সক্রিয়ণ শক্তির গ্রাফ মোটামুটি এমন হবে। আর যেহেতু বি বিক্রিয়াটির ক্ষেত্রে প্রভাবক আছে, যেটা ধনাত্মক প্রভাবক, এই প্রভাবক কিন্তু বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি করে বা বিক্রিয়ার হার বৃদ্ধি করে। কিভাবে বৃদ্ধি করে? সক্রিয়ণ শক্তি হ্রাস করে। তাহলে বি নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সক্রিয়ণ শক্তির গ্রাফটি একটু ছোট হবে, নিচু হবে। অর্থাৎ এটা হচ্ছে 1 এর নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে বি নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে ধনাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবকটা কি করে? বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। কিভাবে? সক্রিয়ণ শক্তি হ্রাস করে। তাহলে প্রথমত বিক্রিয়াটি ছিল প্রভাবকবিহীন, আর দ্বিতীয়ত বিক্রিয়াটি হচ্ছে প্রভাবক যুক্ত। প্রভাবক যুক্ত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি একটু কম হবে। তাহলে এভাবে সক্রিয়ণ শক্তি উল্লেখ করে প্রভাবকের গুরুত্ব আলোচনা করতে হবে, যে প্রভাবক সাধারণত বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, কিভাবে? সক্রিয়ণ শক্তি হ্রাস করে। ওকে, এরপর ঘ নাম্বার কোশ্চেনে কি আছে? যে বি বিক্রিয়াটির ক্ষেত্রে প্রভাবকের প্রভাবন কৌশল ব্যাখ্যা করো। বি বিক্রিয়াটির ক্ষেত্রে প্রভাবকের প্রভাবন কৌশল। যেহেতু নাইট্রিক অক্সাইড একটি সমসত্ব প্রভাবক, সমসত্ব প্রভাবকরা কিভাবে তাদের প্রভাবন ক্রিয়া করে? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। অন্তর্বর্তী যৌগ গঠন মাধ্যমে কিভাবে করে? এই বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। প্রথমে কি হয়? নাইট্রিক অক্সাইড প্রভাবক, এটা তোমাদের আমি ব্যাখ্যা করেছিলাম। নাইট্রিক অক্সাইড প্রভাবক অক্সিজেন সাথে বিক্রিয়া করে, একটি বিক্রিয়ক, এখানে বিক্রিয়ক আছে দুইটি, অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড। তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে কি হয়? এই নাইট্রিক অক্সাইড অপর যে একটি বিক্রিয়ক আছে সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে এবং নাইট্রিক অক্সাইড প্রভাবকের পুনর্জন্ম ঘটে। তাহলে এই যে মাঝে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এটি কিন্তু অন্তর্বর্তী যৌগ। এভাবে বিক্রিয়া লিখে বর্ণনা করতে হবে, যে যেহেতু এক্ষেত্রে নাইট্রিক অক্সাইড একটি সমসত্ব প্রভাবক, কেন সেটা সমসত্ব প্রভাবক সেটা উল্লেখ করতে হবে। তারপরে এই দুটি বিক্রিয়া দেখিয়ে ব্যাখ্যা করতে হবে যে এখানে নাইট্রিক অক্সাইড প্রভাবক, নাইট্রোজেন ডাইঅক্সাইড অন্তর্বর্তী বা মধ্যবর্তী যৌগ গঠনের মাধ্যমে বিক্রিয়াকে প্রভাবিত করেছে। এরপর আসা যাক 3 নম্বর যে সৃজনশীলটি ছিল, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অ্যাটমসফিয়ার তাপে AB5 এর 8% বিয়োজিত হয়ে AB3 ও B2 উৎপন্ন করে। সেই বিক্রিয়াটি এমন, AB5 এর 80% বিয়োজিত হচ্ছে। বিয়োজনের পরিমাণ, আচ্ছা যাও, তাহলে বাফার ক্ষমতা কাকে বলে? তোমরা অনেকেই কোশ্চেনটার অ্যান্সার ভুল করেছো। আসলে অ্যাকচুয়াল অ্যান্সার যেটা হবে যে 1 লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান 1 একক পরিবর্তন করতে। 1 লিটার কথাটা কিন্তু উল্লেখ করা উচিত। 1 লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান 1 একক পরিবর্তন করতে যে পরিমাণ যত মোল পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার যোগ করতে হবে, উভয় কিন্তু বলা উচিত। তাহলে 1 লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান 1 একক পরিবর্তন করতে যে পরিমাণ বা যে মোল পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার যোগ করতে হয়, তাকে ওই বাফার দ্রবণের বাফার ক্ষমতা বলে। ওকে, এরপর কি ছিল? তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির আয়নীয় গুণফল বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। এটা খুবই সিম্পল অ্যান্সার ছিল, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির আয়নীয় গুণফল বৃদ্ধি পায় কারণ পানির বিয়োজিত হওয়া, পানির ভেঙে যাওয়া একটি তাফারি প্রক্রিয়া। আর তাফারি প্রক্রিয়ায় আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করা হলে সাম্য অবস্থা সম্মুখ দিকে যায়। তাহলে পানি বিয়োজিত হওয়া, পানি ভেঙে যাওয়া একটি তাফারি প্রক্রিয়া, এবং তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে এটা একটি তাফারি বিক্রিয়া, এবং তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা
সম্মুখমুখী হয়। তো সাম্যাবস্থা যদি সামনের দিকে যায় তাহলে পানি আরো বেশি পরিমাণে ভেঙে যেয়ে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। যদি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বা পরিমাণ যদি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে কেডব্লিউ বৃদ্ধি পাবে বা পানি আয়নগুলো বৃদ্ধি পাবে, কারণ কেডব্লিউ সমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এইভাবে এই কোশ্চেনটি আনসার করতে হতো। যাই হোক, এটা তোমরা অনেকেই খুব ভালো লিখেছো। গ নাম্বার কোশ্চেনটিতে উদ্দীপক বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এর মান গণনা করো। কেপি মান জানার জন্য কিন্তু এই যে উপাদানগুলো আছে সাম্য অবস্থায় বিক্রিয়াটির ক্ষেত্রে প্রতিটি উপাদানের আংশিক চাপ জানতে হবে। আংশিক চাপ জানার উপায়টা কি? কেপি, কারণ এই বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এর সমীকরণটা কি হবে? কেপি এর সমীকরণ হচ্ছে সাম্য অবস্থায় উৎপাদের আংশিক চাপের গুণফল, উৎপাদ কে কে আছে AB3 এর আংশিক চাপের গুণফল এবং B2 এর আংশিক চাপের গুণফল ভাগ AB5 এর আংশিক চাপের গুণফল। তাহলে সাম্য অবস্থায় প্রতিটি উপাদানের যদি আংশিক চাপ আমরা জানি সাম্য অবস্থায়, তাহলে আমি কেপি এর মান বের করতে পারবো। এখন এখানে ম্যাথে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো থেকে কিভাবে আমি এই উপাদানগুলোর বা বিক্রিয়ার মাধ্যমে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর আংশিক চাপ আমি কিভাবে বের করব? নিয়মটা কি তোমাদের বলেছিলাম, প্রাথমিক অবস্থা ধরে নিতে হবে এটা 1 মোল, এটা হচ্ছে 0, এটাও 0। এখান থেকে আলফা বন্ড ভেঙে যে এটা আলফা বন্ড উৎপন্ন হয়ে সাম্য অবস্থা অর্জিত হবে। আলফা বন্ড উৎপন্ন হয়, তাহলে এখান ছিল 1 মোল, সেখান থেকে আলফা বন্ড বিয়োজিত হলো, অবশিষ্ট আছে কত? 1 মাইনাস আলফা। সাম্য অবস্থায় AB5 আছে 1 মাইনাস আলফা, AB3 আছে আলফা এবং B2 আছে আলফা পরিমাণ। তো সাম্য অবস্থায় এরা এভাবে আছে। ওকে, তাহলে সাম্য অবস্থায় উপাদানগুলোর কত মোল পরিমাণে আছে সেটি কিন্তু আমি অলরেডি জানি। আংশিক চাপ বের করার নিয়ম কি? কোন উপাদানের আংশিক চাপ, যেমন AB3 এর আংশিক চাপ যদি আমি বের করতে চাই সাম্য অবস্থায়, তাহলে যেটা করতে হবে AB3 এর আংশিক চাপ হচ্ছে সাম্য অবস্থায় ওই উপাদানের আংশিক চাপ, সাম্য অবস্থায় AB3 আছে কত? আলফা, ভাগ মোট সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। সাম্য অবস্থায় মোট মোল কত আছে? 1 মাইনাস আলফা প্লাস প্রতিটি উপাদানের মোল সংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ মোল ভগ্নাংশ যেটিকে বলা হয়, B2 এর মোল সংখ্যা। তাহলে সাম্য অবস্থায় AB3 এর মোল সংখ্যা ভাগ সাম্য অবস্থায় প্রতিটি উপাদানের মোল সংখ্যার যোগফল, এটি কি হলো? AB3 এর মোল ভগ্নাংশ হলো, তার সঙ্গে মোট চাপ গুণ করে দিতে হয়। মোট চাপ গুণ করতে হলে মোট চাপ কত আছে? মোট চাপ হচ্ছে 3 অ্যাটমসফিয়ার চাপ, তার মানে এখানে 3। এভাবে প্রতিটি উপাদানের AB3 এর আংশিক চাপ, B2 এর আংশিক চাপ এবং AB5 এর আংশিক চাপ বের করে এই সমীকরণে বসালে কেপি এর মান বের করা যাবে। এখন কথা হচ্ছে আলফা এর মান কত? আলফার মান হচ্ছে, দেখো এখানে 80% বিয়োজিত হয়েছে, তার মানে আলফার মান 80%। তাহলে এখানে যে আলফা 80% হয়, তাহলে আলফার অ্যাকচুয়াল মান আসলে 0.8। তার মানে এখানে হবে 1 মাইনাস 0.8, এখানে হবে 0.8, এখানে হবে 0.8। এই মানগুলো এখানে বসালে প্রতিটি উপাদানের আংশিক চাপ আমি বের করতে পারবো সাম্য অবস্থায়। সেখান থেকে কেপি এর রাশিমালায় বসিয়ে কেপি এর মান বের করা যাবে। কেপি এর অ্যাকচুয়াল মান আসলে হবে হচ্ছে 5 পয়েন্ট সামথিং আর কি, 36 এরকম হওয়ার কথা। যাই হোক, তোমাদের অনেকেই ম্যাথটা হয়েছে, আবার অনেকে ভুলও করেছো। এরপর আসা যাক, ঘ নাম্বার কোশ্চেনটি কি আছে? উদ্দীপকের বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্য অবস্থায় তাপমাত্রা ও চাপের প্রভাব লাসাতিলিয়া নীতির আলোকে ব্যাখ্যা করো। বিক্রিয়াটির ক্ষেত্রে যখন সাম্য অবস্থা যদি থাকে তখন তাপমাত্রা ও চাপের প্রভাব আলোচনা করতে বলা হয়। তোমরা এটা অনেকেই খুব সুন্দরভাবে লিখেছো। তাপমাত্রার প্রভাব কি হবে? যেহেতু বিক্রিয়াটিকে একটি তাপ দেখে বোঝা যাচ্ছে যে বিক্রিয়াটি তাপহারী প্রক্রিয়া, ডেল্টা এস মান ধনাত্মক। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লাসাতিলিয়া নীতির আলোকে বলা যায় যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিক্রিয়ক বিয়োজিত হয়ে আরো উৎপাদ গঠন করে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করা হলে AB5 এর বিয়োজন বৃদ্ধি পাবে, পাশাপাশি AB3 এবং B2 এর উৎপাদন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। চাপের প্রভাবটা কি? তোমরা জানো চাপের ক্ষেত্রে প্রভাবটা আলোচনা করা হয়, যেদিকে মোল সংখ্যা কম হয় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার সাম্য অবস্থা সেদিকে অগ্রসর হয়। দেখা যাচ্ছে বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্য অবস্থায় উৎপাদের মোল সংখ্যা 2, 1 প্লাস 1 2 এবং বিক্রিয়ার মোল সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা কম। তাহলে চাপ বৃদ্ধি করা হলে অবশ্যই উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে সাম্য অবস্থা অগ্রসর হবে, অর্থাৎ সাম্য অবস্থা পিছন দিকে যাবে বা বাম দিকে যাবে। তাহলে সাম্য অবস্থা যদি পিছন দিকে যায় বা বাম দিকে যায় বা বিপরীত দিকে যায়,
তাহলে উৎপাদের পরিমাণ হ্রাস পেয়ে বিক্রিয় KV5 এর পরিমাণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে চাপের প্রভাব। ওকে, তাহলে আজকে আমরা এই ক্লাস টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ শিখলাম। আগামী দিন থেকে ইনশাল্লাহ আমরা যে বাফার দ্রবণ পর্যন্ত যে আমরা পড়েছিলাম তারপর থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত তোমার সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।